গল্প পাঠে মনীষা চ্যানেলে বন্ধুরা আপনারা শুনছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস তিথি। আজকে দ্বিতীয় পর্ব। সিঁড়িতে প্রবল পায়ের শব্দ তুলে তিথির ঘরে এসে হামলে পড়ল দুজন, বুক্কা আর সঞ্চারী। বুক্কা বলল, বাবার সুইসাইড নোট পাওয়া গেছে? তিথি গম্ভীর মুখে বলল, হ্যাঁ। দেখাবি? তিথি বের করে দিল। বুক্কা তাদের 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে শান্ত, একটু মোটা সোটা, খুব খেতে ভালোবাসে। বুক্কার সঙ্গে বাবার একটু আড়াআড়ি ছিল বরাবর। বুক্কা বাবার ছেলের চেয়েও বেশি মায়ের ছেলে। বুক্কার ভুবনজোড়া মা, এখনও সে মায়ের কোল ঘেঁষে শোয়, এখনও বায়না করে। বাবাকে ভয় পেত, একটু এড়িয়ে চলত। সঞ্চারী আর তিথি 2 বোন। সঞ্চারী বড়, তিথি ছোট। তিথি সকলের ছোট, কিন্তু সঞ্চারীর সঙ্গে তিথির কোনো মিল নেই। সঞ্চারী গৌরবর্ণের, তিথির রং মাজা। সঞ্চারী ঢলঢলে, তিথির চেহারা একটু রুক্ষ আর কেঠো। মনের মিলও দুজনের বিশেষ নেই। এবাড়ির কার সঙ্গেই বা তিথির মনের মিল? আজকাল তিথি কারোর সঙ্গেই তেমন কথা বলে না। সঞ্চারী বুক্কার হাত থেকে নোটটা নিয়ে ভ্রু কুঁচকে দেখল, বলল, এর মানে কি? তিথি বলল, তুই বুঝবি না। তুই বুঝেছিস? তিথি সঞ্চারীর দিকে এক ঝলক তাকালো, সে চোখে তাচ্ছিল্য। কথাটার জবাব দেওয়ার মানেই হয় না। যদিও সঞ্চারী তিথির চেয়ে 5 বছরের বড়, তবু সে তিথিকে সমঝে চলে, একটু ভয়ও খায়। ভয় খায় বুক্কাও। 2 বছরের বড়, দখলদার এবং মাতব্বরি করার অধিকার সম্পন্ন দাদা হওয়া সত্ত্বেও। তিথি কারোর সঙ্গে ঝগড়া কাজিয়া করে না, তর্কে যায় না, বেশি কথাও করে না। তবু তিথিকে সবাই একটু একটু এড়িয়ে চলতে চায়। চোখে চোখ রাখে না, তার মতামতকে অনিচ্ছা সত্ত্বেও গুরুত্ব দেয়। তিথি জানে। বুক্কা চেয়ারে বসল, সঞ্চারী আর তিথি বিছানায়। বিপ্লব দত্তের মৃত্যুজনিত শোক এবাড়ি থেকে একরকম বিদায় নিয়েছে। যা আছে তা একটা শূন্যতা মাত্র। সময়ের প্রলেপ সেই ফাঁকটুকু ভরিয়ে দেবে। সুইসাইড নোটটা বুক্কা টেবিলের ওপর আলগা করে রেখেছিল, চাপা দেয়নি। বাতাসে সেটা পাল্টি খেয়ে উড়ে জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছিল। বুক্কাই সেটা ধরে ফেলল। সঞ্চারী 2 হাঁটু তুলে 2 হাত দিয়ে বুকে জড়িয়ে বসা, জোড়া হাঁটুর ওপর তার থুতনি। বুক্কা বসেছে চেয়ারে হেলান দিয়ে, এলিয়ে 2 পা সামনে ছড়িয়ে। তিথি পা মেঝেয় রেখে বিছানায় বসেছে সোজা হয়ে, যেন বা সে এবাড়ির লোক নয়, অভ্যাগত মাত্র, এখনই চলে যাবে। সঞ্চারী এক দৃষ্টিতে তিথির দিকে চেয়েছিল। বলল, বাবা যে লিখেছে, লাইফ ওয়াজ অল ফান, ইট ইজ ফানিয়ার টু টেক ইট অ্যাওয়ে। সঞ্চারী এক দৃষ্টিতে তিথির দিকে চেয়েছিল। বলল, বাবা যা লিখেছে, লাইফ ওয়াজ অল ফান, ইট ইজ ফানিয়ার টু টেক ইট অ্যাওয়ে, এ কথা কেন লিখলো বলতো? বেঁচে থাকাটা না হয় ফান বোঝা গেল, কিন্তু মরাটা কি আরও মজার? বুক্কা মাথা নেড়ে বলল, বাবা মোটেই মজা করার লোক ছিল না। ওরকম সিরিয়াস লোকের কাছে জীবনটা কখনোই ফান হতে পারে না। আমার কাছে বাবার এই সুইসাইড নোটটা খুব অদ্ভুত লাগছে, যেন এটা বাবার লেখাই নয়। সঞ্চারী বিরক্ত হয়ে বললে, বাবার নয় তো কার লেখা? বাবার হাতের লেখা চিনিস না? চিনি, বাবারই লেখা। তবু মনে হচ্ছে এটা লিখবার সময় বাবা ঠিক বাবার মতো ছিল না, কিছু একটা ভর করেছিল বাবার ওপর। সঞ্চারী তার ভ্রু তুলে বললে, ভর মানে? হি ওয়াজ পজেসড বাই সামথিং। সেই সামথিংটা কি? আমি কি করে বলবো? লেট আস ইনভেস্টিগেট। আমার মনে হয় তিথি বলতে পারে। সি ওয়াজ ক্লোজ টু হিম। তিথির মুখ প্রতিদিনই সারাক্ষণ গম্ভীর হয়ে থাকে, আজ আরও গম্ভীর। সে দাদা বা দিদির বেশিরভাগ কথারই জবাব দেয় না। বুক্কার এ কথাটাও জবাব দিল না। তবে তার মনে হলো কথাটা বুক্কা খুব মিথ্যে বলছে না। বাবার কাছে জীবনটা খুব মজার ছিল বলে তার তো মনে হয়নি কখনো। ইএমএসের ইঞ্জিনিয়ার ছিল বিপ্লব দত্ত। একটু মিলিটারি ধাঁচ ছিল স্বভাবে। রিটায়ারমেন্টের অনেক আগে চাকরি ছেড়ে দিয়ে বিপ্লব দত্ত কনসালটেন্সি খুলেছিল। তারপর থেকে যেন আরও গুটিয়ে যাচ্ছিল নিজের মধ্যে। আর এই যে সংসারের সকলকে পাশ কাটিয়ে নিচের ঘরে একা ভূতগ্রস্তের মতন থাকা, এটাও তার মজাদার জীবনের লক্ষণ তো নয়। বুক্কা তিথির দিকে চেয়ে বলল, তুই এ ঘরে কী করে একা থাকিস বলতো তিথি? ইউ মাস্ট বি এ ভেরি ব্রেভ গার্ল। আমি তো সবসময় ফিল করি দেয়ার ইজ সাম স্পিরিট অর সামথিং ইন দিস হাউস। সঞ্চারী ভাইয়ের দিকে ভ্রু কুঁচকে চেয়ে বিরক্ত গলায় বলে, আবার ওসব কথা? বলেছি না ওটা সাইকোলজিক্যাল।
কেউ মারা গেলে কিছুদিন ওরকম ফিলিং হয়। বুকা মাথা নেড়ে বলে, মোটেই নয়। আই হিয়ার থিংস, আই সি থিংস। তিথি সামান্য একটু হাসলো, ইস্পাতের মতো হাসি। এবারই সকলের কাছে বাবা এখন ভূত। সে মৃদুস্বরে জিজ্ঞেস করলো, তুই কি বাবার ভূতকে দেখেছিস? বুকা একটু অস্বস্তিতে পড়ে বলে, ঠিক তা নয়, কিন্তু সামথিং, ঠিক বোঝানো যায় না। আজকাল মাঝে মাঝে আমার অনেক রাতে ঘুম ভেঙে যায়, তখন আই ফিল সামথিং। মনে হয় মশারির বাইরে কে যেন এসে দাঁড়িয়ে আমাকে একদৃষ্টে দেখছে। আমি বাথরুমে শব্দ শুনতে পাই, কে যেন বেসিনে মুখ ধুচ্ছে বা ফ্লাশ টানলো, অথচ কেউ ওঠেনি অত রাতে। তিথি দৃঢ়স্বরে বলে, বাবা তো দোতলার বাথরুম ব্যবহারই করতো না, বাবা থাকতো এ ঘরে নিচে। বুকা অসহায় গলায় বলে, সেটা কোনো যুক্তি নয়। আই ফিল এ ভেরি মিস্টিরিয়াস প্রেজেন্স অফ সামবডি। সঞ্চারী ধমকের স্বরে বলে, তোর সামবডি আর সামথিং নিয়ে তুই থাকগে, বুদ্ধু কোথাকার। তুইও তো ভয় পাস দিদি, বেশি বাহাদুরি দেখাতে হবে না। ব্রেভ হলো তিথি, রিয়াল ব্রেভ। আমি মোটেই ভয় পাই না, বাসন্তী ভয় পায় বলেই আমার কাছে এসে শোয়। তুই তো মাকেই বলেছিস যে তুই ওরকম কিছু ফিল করিস আজকাল। সঞ্চারী চোখ পাকিয়ে কী বলতে যাচ্ছিল, তিথি উঠে পড়ে বলল, তোরা যদি ঝগড়া করিস তাহলে বরং আমি যাই। বুকার সঙ্গে সঙ্গে গুটিয়ে গিয়ে বলল, ঝগড়া করছি না। এনিওয়ে বাবা, আমি স্বীকার করছি যে আমি ভীতু ছেলে। বাবার এই নোটটা পড়ে আমার একটা কথা মনে হচ্ছে যে বাবার শেষ সময়টায় খুব মজা পেয়েছিল, মরবার আগে খুব হো হো করে হেসে উঠেছিল নিশ্চয়ই। সঞ্চারী চাপা গলায় বলে, ইডিয়েট, গাধা। বুকা তিথির দিকে চেয়ে করুণ গলায় বলে, তাই মনে হচ্ছে না রে তিথি, তুই বল। তিথি মৃদুস্বরে বলল, সে কথা বাবা ছাড়া কেউ বলতে পারে না। বুকা তিথির দিকে একদৃষ্টে কিছুক্ষণ চেয়ে থেকে বলে, তুই একটা কথা সত্যি করে বলবি? কি কথা? আমার মনে হয় বাবার ইনসিডেন্টটা সম্পর্কে একমাত্র তুই সব জানিস। আমি আমি কি করে জানবো? বাবা তোকে খুব ভালোবাসতো, তুইও বাবাকে। তাতে কি? বাবা মরবার পর তোকে এসে সব বলে যায়। তার মানে? বুকা পরম বিশ্বাসের সঙ্গে বলে, বাবার গোস্ট এই বাড়িতে ঘুরে ঘুরে বেড়ায়, মনে হয় কাউকে কিছু বলতে চায়। আর তুই এ ঘরে, ইন দি রুম দি ইনসিডেন্ট টুক প্লেস, একা থাকিস। আমার মনে হয় বাবা তোকে এসে সব বলে যায়। সঞ্চারী চাবুকের মতো গলায় বলে, শাট আপ। বুকা নির্বিকার মুখে বলে, তুই কি বলিস তিথি? তিথি খুব উদাস মুখ করে বলে, বাবার আত্মা আমার কাছে কখনো আসেনি, ওসব আমি বিশ্বাস করি না। তাহলে তুই এ ঘরে একা থাকিস কেন? এমনি। কিছু ফিল করিস না? কিছুই না? ফিল করি, বাবাকেই ফিল করি, তবে সেটা ভূতকে নয়, লোকটাকেই। তার মানে? বাবার ক্যারেক্টার, বাবার ইমপ্রেশন এ ঘরে ছড়িয়ে আছে, অ্যাটমসফিয়ার কিছু ক্যারি করে, আমি সেটাকেই ফিল করি। বাবার বিছানায় ঘুমাই, বাবার টেবিলে বসে লেখাপড়া করি, বাবার জিনিসপত্র ছুঁই, আর এভাবেই বাবাকে ফিল করি, তার বেশি কিছু নয়। তুই ব্রেভ, দারুণ ব্রেভ। সঞ্চারী ঈর্ষার চোখে তিথির দিকে চেয়েছিল। তিথি যে দারুণ সাহসী তাতে সন্দেহ নেই, এত সাহস তার নেই, এ বাড়ির কারও নেই। হঠাৎ সঞ্চারী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আমাদের যে কি হবে? বুকা তেমনি গা ছেড়ে বসে খুব নির্বিকার গলায় বলে, কি আর হবে? উই হ্যাভ বিকাম রিয়েল পুয়ার। দিদির বিয়ে হওয়ার চান্স নেই, আমার হায়ার এডুকেশন হবে না, তিথির ভবিষ্যৎ অনিশ্চিত। তিথি একটু অবাক হয়ে বলে, কী সব বলছিস? বুকা তেমনি উদাস গলায় বলে, বাবা, সব জানি। মার সঙ্গে মামার রোজ এসব নিয়ে জোর ডিসকাশন হচ্ছে। দেয়ার ইজ নাথিং লেফট। বাবার ব্যাংকে তেমন টাকা ছিল না, ইন্স্যুরেন্স পলিসি যা আছে তা সামান্য টাকার, কোম্পানির কাগজ টাগজও কিছু নেই, অলমোস্ট ব্যাংকরাপ্ট। থাকার মধ্যে আছে শুধু এই বাড়িটা। সঞ্চারী উত্তেজিত হয়ে বলে, বাবার তো কনসালটেন্সি ছিল। মামা সব খবর নিয়েছে, কনসালটেন্সি ভালো চলতো না, অফিসের ভাড়া পর্যন্ত ক্লিয়ার নেই। উই হ্যাভ বিকাম ভেরি পুওর। তিথি জানে বুক্কা মিথ্যে বলছে না, তার বাবার টাকার নেশা ছিল না, জমাতেও ভালোবাসত না। অনেকবার বলেছে, জমাবো কার জন্য? ছেলেপুলের জন্য? ওরা যদি নিজেরা উপার্জন করতে না শেখে তাহলে ভুগবে, বাপের উপার্জনের উপর নির্ভর করবে কেন? বিপ্লব দত্ত টাকা খরচ করতে জলের মতো, প্রয়োজনে অপ্রয়োজনে
বিপ্লব দত্তের ছেলেমেয়েরা বড় হয়েছে প্রাচুর্যের মধ্যে। একটার জায়গায় 4টে পোশাক করে দিত বাবা। তাদের প্রত্যেকের 5-7 জোড়া করে জুতো, ঘরে মেলা আসবাব। সঞ্চারী আতঙ্কের চোখে চেয়েছিল ভাইয়ের দিকে। তুই সব শুনেছিস? সব। আমার সামনেই তো কথা হয়। সঞ্চারী হাঁটুতে মুখ গুঁজল। বুকা একটা অনির্দিষ্ট তাল বাজাতে লাগলো টেবিলে। তিথি সামান্য আনমনা হয়ে গেল। তখন গল্পটি শুনবার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং ভবিষ্যতে এইরকম আরও অসাধারণ গল্প শুনবার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এবং গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।